শুভ সন্ধ্যা। বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের বিশেষ আয়োজন সুরে গানে ঈদ আড্ডা থেকে সবাইকে পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি সানশা আছি আপনাদের সাথে। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি হয় প্রিয় মানুষদের সাথে সুরেলা আড্ডায়, তবে তো কথাই নেই। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুই গুণী ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী সাদিয়া সুলতানা পুতুল এবং এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক তুহিন আহমেদ আলামিন। স্বাগতম আপনাদের। কেমন আছেন আপনারা? ভালো আছি। ঈদের শুভেচ্ছা আপনাকেও। অনেক অনেক ধন্যবাদ পুতুল আপু। আলামিন ভাই? আমি ভালো আছি। আপনি ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যেহেতু গতকালকে ঈদের দিন গেল, আপনাদের ব্যস্ততা কেমন ছিল? আমি প্রথম পুতুল আপুর কাছে জানতে চাচ্ছি প্লিজ। কোরবানি ঈদ বলতে তো ব্যাপক একটা ব্যস্ততা যায় সবারই, পুরুষ নারী নির্বিশেষে। পুরুষদের তো সেই হাটে যাওয়ার থেকে শুরু হয়, আর একদম। নারীদের তো ঈদের দিন আসলে অনেক রকমের কাজের ব্যস্ততা থাকে। তো সবটা মিলিয়ে আমার কন্যাও এখন অনেক আনন্দ পায় এই ঈদগুলোতে, কারণ তার বয়স ৪ হয়েছে। এই কোরবানি ঈদটা তার খুব আনন্দে কেটেছে। বাহ! আর দ্বিতীয় দিনে আজকে কিন্তু আমি আপনার সঙ্গে বসেছি। গান এবং পরিবার এবং আনন্দ সবটা মিলেমিশে আরকি। যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, জি। সো ঈদের দিন থেকে তো প্রোগ্রামের একটা ব্যস্ততা থাকে। সো হুম। এইবারের ব্যস্ততাটা কেমন ছিল? ব্যস্ততা বলতে একদম ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ থাকে। অনেক সময় হয় যে শুটিংয়ের সময়টা নির্ধারণ হয়েছে একেবারে চাঁদ রাতে, সেটাও হয়। কিন্তু ঈদের দিনটা আমি চেষ্টা করি একটু পরিবারের সঙ্গে থাকতে। ঈদের দিনে অনেক কাজ আসে, অনেক লাইভের প্রস্তাব আসে, কিন্তু এই দিনটা আমি একটু চাই পরিবারের সঙ্গে থাকবো। কাজ তো করছি সারা বছর, কিন্তু ঈদের দিনটা একটু পরিবারকে সঙ্গে নিয়ে কাটাতে চাই। তো সেজন্য গতকালকে পরিবারকে সময় দেওয়া হয়েছে, আজকে থেকে আবার কাজ। এবার যাচ্ছি আমাদের এ প্রজন্মের সবচাইতে গুণী একজন ব্যক্তিত্ব, সুরকার সঙ্গীত পরিচালক আলামিন ভাই। আচ্ছা, আমি বলি, আমি গুণী কোনো ব্যক্তিত্ব না। যাই হোক, ঈদের দিন আমার বরাবরই যেমন কাটে, এবারও সেম ওরকমই ঘুমিয়ে আরকি। কারণ আমি প্রচুর ঘুম পাগল। আর যেহেতু স্টুডিওতে কাজ করতে হয়, আমার একটু ঘুমটা বেশিই। রাত জেগেও মাঝে, মাঝে কাজ করি। তো ঈদের দিনটা আমার কাছে স্পেশাল ওই কারণেই যে বাসায় গিয়ে সকালের নামাজ পড়ে মাঠে থেকে বাসায় ফিরেই আমি অনেক মজা করে একটা ঘুম দেই। একটু খাওয়া-দাওয়া করে। হ্যাঁ, বিশেষ কিছু না। বরাবরই আপু যেরকম বলল। কিন্তু এখানে একটা কথা আছে। কথা হচ্ছে, যেহেতু আমরা ছেলে মানুষ, আমাদের তো যত ব্যস্ততা থাকে গরুর হাটে যেতে হবে আমাদের। গানের ব্যস্ততার কারণে হাটে যাওয়া হয়েছিল কিনা না, এবার? আমার যাওয়া হয়নি। আচ্ছা, আলামিন ভাই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে গিটার আছে, শ্রোতা বন্ধুরা তো শুনতে পাবেন। সো আমরা চাচ্ছি যে, যেহেতু সঙ্গীত শিল্পীও আছেন, সঙ্গীত পরিচালকও আছেন, সো আপনাদের কাছ থেকে একটা ছোট্ট একটা গান শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপু গান গাবে, আমি বাজাবো ইনশাল্লাহ। তার আগে অনেক ধন্যবাদ আলামিন ভাই। আপনার সঙ্গে তো সবসময় মঞ্চেও যখন আমরা গাই খুব আনন্দে হ্যাঁ, আমরা অবশ্যই। সময় কাটাই। কারণ প্রিয় যন্ত্রশিল্পীরা যখন থাকে কোনো একদম। শিল্পীর সঙ্গে, তার পরিবেশনার ধরনটাই বদলে যায়। তো একদম। আজকেও আমি আলামিন ভাইকে পেয়ে ভীষণ খুশি। আমি আশা করি যে আমার গানগুলো খুব সুন্দর করে তিনি বাজিয়ে দেবেন। আ আ বরাবরের মতোই। এখানে আমি একটু বলে নিই, আপুর সাথে কিন্তু আমি অনেক আগে একসঙ্গে শোস করতাম অনেক। মানে হ্যাঁ, আপুর মানে আমার নিজস্ব হ্যাঁ, সেটা আমরা লাইনআপেরও জানি, একজন সেটা আমরা জানি, সেটা আমরা যন্ত্রশিল্পীও জানি। কিন্তু। যে গানটা গাইছি, এই গানের কথা লিখেছেন মাজেদ চৌধুরী আর সুর করেছেন ইউসুফ আহমেদ খান, আমাদের সঙ্গীত শিল্পী। ওর সঙ্গে একটা দ্বৈত গান ছিল, সে গানটা গাইছি। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি সে মনে দোলা দিয়ে যায়। অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি সে মনে দোলা দিয়ে যায়। এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এত অনেক সুরেল একটা কণ্ঠ, আর পাশাপাশি এত সুন্দরভাবে আমাদের গিটার ম্যাজিক ম্যান আলামিন ভাই। দারুণ, দারুণ। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে, সম্প্রতি কোনো গানের প্রস্তুতি বা কোনো গান রিলিজ হয়েছে কিনা? যদি একটু। সামনে ৩ টা গান একসঙ্গে আসবে।
দুটো গান আমার এসেছিল সাকিব ব্যানার্জির কথা সুরে, কলকাতার সঙ্গীত পরিচালক। তো তারই সঙ্গে আরও 3টা গানের কাজ। এটা কি ঈদের উপলক্ষেই? ঈদ তো চলে গেল, এটা কোনো বিশেষ দিবস মাথায় রেখে করছি না, 3টা গান একসঙ্গে আসবে। তো সেগুলো আমরা সুন্দর সময় দেখে প্রকাশ করব আর কি। বাহ! আর আলামিন ভাইয়ের সাথে একটু বলতে চাচ্ছি, যেহেতু ফোক গানকে নিয়ে অনেক ফিউশন কাজ করছেন, ইডিএম ট্র্যাকের কিছু কাজ হচ্ছে। আমি যতদূর জানি আপনার তো শুরু হয়েছিল গিটার থেকে। গিটার থেকে সঙ্গীত পরিচালনায় আসার কিভাবে আসলে আগ্রহটা আসলো? এখানে বিষয়টা হলো আমি যখন গিটার প্লে করতাম, আপনার সাথে যখন পরিচয় আমার মনে আছে, আমরা ছায়ানট একসঙ্গে ছিলাম। তো তখন আমি একটা ব্যান্ড করতাম। আমরা ব্যান্ড হচ্ছে নজরুল গান ফিউশন করতাম আমার ব্যান্ডে। মানে আমার ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যান্ড। আমি যদিও ঢাকা ইউনিভার্সিটি না, বাট আমার ব্যান্ডের সকল মেম্বার ওখানকারই ছিল। তো ওখানে আমরা কি করতাম, আমাদের গান রেকর্ডিং এর জন্য বড় স্টুডিওতে যাইতাম, ওখানে গিয়ে বাজাইতাম, রেকর্ড করতাম। ওগুলো আমাদের হচ্ছে পরে অ্যালবাম রিলিজ করতাম। তো ওখান থেকে আমার ব্যান্ড মেম্বার একজন আমাকে বলেছিল যে, "তুমি বাসায় তোমার কম্পিউটার আছে, তুমি হচ্ছে একটা মানে হচ্ছে সফটওয়্যার সেটআপ দিয়ে তুমি নিজের গিটার টেকটা নিজেই দিতে পারো। তখন পারবা তুমি। তখন আর এখানে যাইতে হবে না। তুমি নিজের মতো অনেক রকম টেক দিয়ে বাজাইতে পারবা।" দ্যাটস ইট। ওখান থেকে আমি উনি আমাকে ইন্সপায়ার করলো। আমি সফটওয়্যার সেটআপ দিয়ে নিজে তখন গিটার টেক দেওয়া শুরু করলাম। তখন গিটার-টিটার বাজিয়ে অনেক ইন্সট্রুমেন্টাল করতাম। আস্তে আস্তে ওখান থেকে আসলে কিভাবে যেন আমি আসলে গান বানানো শুরু করলাম। যে না, আমি গান বানাইতে পারি। এটাই এখান থেকেই হইছে। আর ফোক যে ফিউশন করছেন ফিউশন ইডিএম এর বিষয়টা হলো মানে আমি তো আগে ধরেন ড্রামস, গিটার এইগুলা বেসিক জিনিসটা আমি হচ্ছে গান-টান করতাম। পরবর্তীতে আমি দেখলাম যে বাংলাদেশের গান, আমি যে সময় আসলে ইন্ডাস্ট্রিতে আসছি তখন দেখলাম যে অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে লাইক মনে করেন যে সবাই ইলেকট্রনিক মিউজিক নিয়ে কাজ শুরু করলো। ইডিএম যেটাকে বলে আরকি, ইডিএম, হিপ হপ। তো আমি ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমি ওই জিনিসটা নিজে করার চেষ্টা করতেই আসলে এখন আপনি ভালো করেই জানেন যে এখন আমার যতগুলা কাজ আছে সবগুলা এই ইলেকট্রনিক মিউজিক বেসিক রাইট, এই রাইট। বিষয়টা নিয়ে আমি কাজ করে যাই। এবং আমার কাছে সবাই এটার জন্যই আসে। এখন আমি গিটার বাজিয়ে ড্রামস দিয়ে খুব একটা কাজ করাই হয় না। না, আমি যতদূর আপনার কাজ দেখেছি, শুনেছি, আপনি সব দিকেই আলহামদুলিল্লাহ না পারদর্শী। সেটা তো ওদিক থেকে আপনাদের দোয়ায়। কিন্তু আপনার ওই এখন যে ফিউশন নিয়ে যে আপনি কাজ করছেন, পরবর্তীতে কি এটা নিয়ে আসলে স্থায়ী থাকতে চাচ্ছেন নাকি বের আমি হবেন? আসলে বের হওয়া বিষয় না। আমি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই। পরবর্তী প্রজন্ম যেটা চায় আমি সেটা ফলো করব ইনশাআল্লাহ। তারা যে গানগুলা শোনে আমি সেগুলো গানগুলা শুনবো। আমি সে অনুযায়ী কাজ করার ইচ্ছা আছে আমার। আপুর কাছে একটু যাচ্ছি যে এবার একটু আমরা হাস্যরস কথা বলি যে কোরবানির ঈদ যেহেতু খাবার-দাবারের আয়োজন তো প্রচুর হয় বাসায়। হুম। এখানে আমি দুজনের কাছে প্রশ্নটা রাখি যে ভোজন রসিক বেশি কে? আমি তো ও আলামিন ভাইটা বলতে পারবো বলতে না। পারবেন। তবে আমি বেশ খেতে পছন্দ করি। আপনিও নিশ্চয়ই যে বলছিলেন গরুর মাংস ডেফিনিটলি, খেতে পছন্দ। হ্যাঁ। ডেফিনিটলি। আর রান্নার বিষয়টা একটু শেয়ার করছি। রান্না কি আপনি করতে এত ব্যস্ততা নিয়ে রান্না করতে পারেন? না, সময়টা পান? সেটা পাই না। তবে চেষ্টা করি ঈদে অন্তত। কারণ সারা বছর সময় পাই না রান্না করার। রান্নার জন্য মানুষ আছে বাসায়। কিন্তু ঈদের সময়টা একটু চেষ্টা করি যে অন্তত ১টা-২টো মিষ্টান্ন হলেও রান্না করি। সেটা আমার হাতের ডেজার্ট সবাই খুব পছন্দ করে। তো সেটা চেষ্টা করি। কিন্তু ভারী কোনো কিছু একেবারে মানে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম, সেইগুলো হয়তোবা করা হয় না। কিন্তু খেতে ভালোবাসি, এটা ঠিক। আমরা আশা করি আমরাও খুব শীঘ্রই আপুর হাতের ডেজার্ট খাবো। হ্যাঁ, নিশ্চয়ই চলে আসবেন। আপনার ছোটবেলার ঈদটা আর বড় হবার পরের যে ঈদ, এখন তো মাও হয়েছেন। হুম। তো বাচ্চার যে অনুভূতিটা, সেই অনুভূতি দেখলে কি আপনার পুরনো স্মৃতি মনে পড়ে কি না? না, বাচ্চার এখনো যে বয়স সেই স্মৃতি মনে করার মতন না আরকি। বাচ্চা হয়তো আরো বড় হলে, যেমন বাচ্চা যখন হয়তো ৭-৮ বছর হবে তখন আমার স্মৃতি আমি মনে করতে পারবো। এখনো সে অনেকটাই ছোট, তো অত ছোট স্মৃতি আমারও মনে নাই। তবে কিছু জিনিস আবার মনে আছেও, সেটা আবার কিভাবে মনে আছে সেটা জানি না। বিজ্ঞানীরা বলতে পারবে। অনেক ছোটবেলায় যখন বড়পার সঙ্গে আমি যখন গান গাইতাম, বড়পার সঙ্গে যখন গানের ক্লাসে যেতাম, কি গাইতাম সেটা আমি এখনো মনে করতে পারি। অনেক ছোটবেলায়, সেটা মানে সম্ভবত ৩-৩.৫ বছর বয়সে। সেই স্মৃতিগুলো তো মনে আছে। আর ঈদের স্মৃতি আমার আরেকটু বড় কাল থেকে মনে পড়ে। স্কুল জীবনে যখন কোরবানি ঈদগুলো হতো তখন ওই যে আলামিন ভাই যেটা বলছিলেন সেরকমই খুব মন খারাপ হতো। পশুগুলোর প্রতি এত মায়া জন্মে যেত। এবং আমি মফস্বলে বড় হওয়া, হাউজিং কলোনির ঈদগুলো কিন্তু অনেক অন্যরকম হয়। বিশাল খোলা প্রান্তরে সকলের পশুগুলো সেখানে আস্তে মানে ঈদের সেটা একটা হাটের মতো জমা হয়ে হতে যায়। থাকে। হ্যাঁ, এবং সবাই সবার সেই যার নিজস্ব যে কোরবানির পশুগুলো সেটার প্রতি একটা মায়া তৈরি হয়। তো সেইগুলো খুব মনে পড়ে যে ঈদের দিন সকালবেলায় শেষ দেখাটা দেখতে যাই। একদম ভোরবেলায় দেখা করে আসতাম এবং খুব মন খারাপ হতো যে আহা!
কেন মানে এটা এরপর খুব খারাপ লাগবে আজকের দিনটা চলে গেলে। তো এটাই আমাদের ত্যাগের যে ব্যাপারটা বলা হয় যে কোরবানি ঈদের মহিমাই এটা যে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। তো ত্যাগের সেটাই আর কি। আলামিন ভাই, যদি সেম প্রশ্ন আপনাকে করি, এখন ছোটবেলাটাকে মিস করছেন কিনা বা করেন কিনা? আমি অবশ্যই করি। কারণ যত বড় হচ্ছি মনে হচ্ছে না ছোটবেলায় মানে ওই সময়টা আমি আসলে মনে করি যে অনেক ভালো ছিলাম। ফিরে এটা যেতে পারেন। আমার মনে হয় এটা সবাই করে। এটা আপনিও করেন। I think। সেটা ঠিক। তবে আমি একটা জিনিস যেটা মনে করি যে ছোটবেলায় তো আসলে হাটে ওইভাবে যাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ? আমি ছোটবেলায় হাটে কিন্তু যাইতাম। না যাওয়াটা সেটা বলতেছি যে মানে গরুকে সাথে নিয়ে আসা, সেটা তখন হ্যাঁ, বাবা থাকতেন সাথে। আমি হুম? আমি ওইগুলা বেশি পছন্দ করতাম। ওই সময় ওইটা আমার সময় ছিল হ্যাঁ, হাটে যাওয়া বাবার সাথে, আমার চাচার সাথে, চাচাতো ভাইদের সাথে মানে হাটে যাওয়া, গরু সাথে নিয়ে হেঁটে, হেঁটে আসা, বাসায় আসা এরকম। এটা একটা মজা ছিল। তখন তো বাবা নিয়ে আসতো সাথে করে। হ্যাঁ, আর এখন হচ্ছে দায়িত্বটা একটু ডিফারেন্ট হয়ে গেছে যে এখন বাবা বসে থাকেন আর আমাদের যেয়ে নিয়ে আসতে হয়। এখন তো হ্যাঁ। যাই। আমার সেটাই। ক্ষেত্রে তো আমি যাই না। পার্থক্যটা আর আপনি তো আর যাচ্ছেন না। তাহলে আমাদের ক্ষেত্রে আরকি সেক্ষেত্রে কঠিন হয়ে গেল আরকি। ওকে। আর যে বিষয়টা বলতে চাই যে আপু, কোরবানির যে স্পেশাল যে খাবারের যে আয়োজন থাকে, হুম। মানে কোন খাবারটা আপনার বেশি ভালো লাগে? আমার মায়ের হাতের কাবাব আমার খুব পছন্দ। যেটা ঈদের দিনেই হয়। মানে ঈদের দিনই মাংস আসবার পরে সন্ধ্যা নাগাদ একটা বিশেষ একটা কাবাব আম্মা তৈরি করেন। সেটা খুব মজা লাগে। আর ১ম হাঁড়ির যে মাংসটা সেটাও খুব মজা লাগে। কারণ সেটার মধ্যে সবকিছু থাকে। মানে শুধু মানে মাংসের সঙ্গে আরো অন্যান্য যা সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা খুব চমৎকারভাবে একটা রান্না করা হয়। ওই ১ম হাঁড়িটার জন্য খুব অপেক্ষা করি আরকি। এখন যদিও শ্বশুরবাড়িতেই মানে ২ বাসা মিলিয়েই ঈদ করা হয়। খুব কাছাকাছি দূরত্বে থাকি আমরা। কিন্তু ওই আম্মার ১ম হাঁড়ির মাংসটার জন্য অপেক্ষা করি আরকি। বাহ! মানে ওটা খেতেই হবে। হ্যাঁ, জি ভাই, ওটা সামাওয়াই নিয়া। খেতেই হবে। হ্যাঁ। আলামিন ভাই? সেম ১ম হাঁড়ির মাংস এটা আসলে কোরবানি ঈদ মানে এটা তো সবার আগে মানে অপেক্ষা করি নামাজ পড়ে এসে একটু নাস্তা খেয়ে একটু রেস্ট নেই। ওটার জন্যই বসে থাকি যে কখন হবে, কখন খাবো। খিচুড়ি রেডি, ফাইন একবার হ্যাঁ, অন্যান্য সবকিছু তৈরি। খিচুড়ি, চালের রুটি সব হ্যাঁ, আছে। সব শুধু রেডি। মাংসটা হলেই কারণ শুরু মাংসটা করা যায় আরকি। কেটে আনতে একটু সময় লাগে সবারই। হ্যাঁ, তো হ্যাঁ। ওটার জন্য অপেক্ষাটা মানে দীর্ঘ মনে হয় আসলে ওই দিনটা কেন জানি। আচ্ছা, আমরা অনেকক্ষণ আড্ডা হলো, অনেক কথা হলো। চাচ্ছি, যেহেতু সুরের আড্ডা তো আসলে, সো আমরা চাচ্ছি এখন আরেকটা গান শোনার জন্য। এবার একটু আলামিন আলামিন ভাইয়ের ভাই, একটা গান হ্যাঁ? শুনি। না আলামিন ভাই? আমি মনে করি না, আপু আরেকটা গান গাক আমি বাজাই। না আমরা চাচ্ছি, যেহেতু আপুরও চাওয়া আমারও চাওয়া, কিন্তু আমার যে আলামিন ভাইয়ের কাছে একটা গান আমরা শুনতে চাই প্লিজ। আমি এই রিসেন্টলি একটা গানের সুর করলাম। ওইটা হয়তো কেউ গাবে। তো ওই গানটার লাইন ২-১ টা লাইন আমি কিন্তু গাইতে পারি না। আমি শোনাইতে পারবো। ২-১ টা লাইন জাস্ট। ঠিক আছে? যে সুর করে সে গেতেও পারে। ওকে, আই উইল ট্রাই। আমি ভিনদেশী, ভালো কম বেশি, আসিনি আগে তোর পাড়ায়। তুই কোন রাশি, এত পাশাপাশি, কেন চোখ পড়ে তোর ইশারায়? কেন ছুঁয়ে দিলে হায়, হাওয়া লাগে গায়ে কুসুম গরম। মেয়ে আরে আরে চায়, পায়েল আছে পায়ে হাসিটা চরম। তার কারণে মন এখন বড় বেশরম। তার কারণে মন এখন বড় বেশরম। বাহ! 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 আমরা অপেক্ষা করছি গানটা Thank you. রিলিজের চমৎকার। জন্য। খুব সুন্দর একটা অসাধারণ, গান। অসাধারণ। আপু যেহেতু বলছে। এখন আপনাদের দুজনের কাছে যে প্রশ্নটি করব, আমরা আগের ঈদের যে গানগুলো শুনতাম আর এখন যে ঈদের গানগুলো হচ্ছে, এর পরিবর্তনগুলো আসলে কি মনে হচ্ছে আসলে? আগে তো ঈদে একগুচ্ছ নতুন গান আসতো অ্যালবামে, ক্যাসেটে। আমার ছোটবেলার কথা যদি আমি বলি তাহলে ৯০ দশকে তো ক্যাসেট এবং আমরা অপেক্ষা করতাম। হ্যাঁ, অপেক্ষা করতাম এবং ঈদ মানেই সবচেয়ে ভালো গানগুলো, সবচেয়ে ভালো শিল্পীদের বা জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে এই গানগুলো শ্রোতার কাছে যাবে। এটা একটা বিশাল ঈদের উপহারও বলা যায়। সেই জায়গাটা থেকে এখন আমরা অনেকটাই সরে এসেছি। এখন তো আর আমাদের ক্যাসেট, সিডি, অ্যালবামের সেই ধারণাটাই চলে গেছে। এখন আমরা ইউটিউবে গান প্রকাশ করছি বা অন্যান্য আরও যে মাধ্যমগুলো, পুরোটাই অনলাইন ভিত্তিক এখন। এবং সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান প্রস্তাব নিয়ে যাচ্ছেন শিল্পীদের কাছে বা ৩-৪ জন শিল্পীকে একত্র করে একটা নতুন কোনো প্রকল্প আসছে, সেরকমটাও হচ্ছে না। সুতরাং এই জায়গাটাতে সবচেয়ে বড় অভাব বোধ করি আগের ঈদের সময়ের সঙ্গে, মানে গানের সময়টা আগে ঈদে কেমন কাটতো সেটা। তবে এখন প্রত্যেকের আবার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা নিজস্ব চ্যানেলের মাধ্যমে গানগুলো প্রকাশ হচ্ছে। নিজের স্বত্ব নিজের কাছেই থাকছে। কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে যাওয়া লাগছে না, অনুরোধ করতে হচ্ছে না।
নিজের মতন মনের মতন খেয়াল খুশি মতন করতে পারছেন সকলে। তো দুইটাকে দুইভাবেই দেখি। আগেরটা একরকম আমেজ ছিল, আর এখন আমাদেরকে সময়ের সঙ্গেই যেতে হবে। পুরাতনকে আঁকড়ে ধরে বসে থাকলে তো এগোতে পারবো না আমরা। সেভাবেই দেখি। এখনও ভালো গান হয়, এখনও জনপ্রিয় শিল্পীদের কাছে শ্রোতাদের প্রত্যাশা থাকে নতুন গানের জন্য। তো সেভাবে কেউ করতে পারেন, কেউ পারেন না। অনেক বিষয়ও আছে তো এটার সঙ্গে। মানে এখন যেমন শুধু অডিও প্রকাশ করলে তো হচ্ছে না, একটা মিউজিক ভিডিও সহ আসতে হয়। সেটা একটা বড় অর্থায়নেরও ব্যাপার। শিল্পী নিজস্ব অর্থায়নে সে কাজটি কতটা করে উঠতে পারছেন, সেগুলো অনেক প্রশ্ন থেকে যায় আর কি। এই তো। দারুণ বলেছেন, দারুণ। এ পর্যায়ে আলামিন ভাইয়ের কাছে যে প্রশ্নটি থাকবে যে আগের সময়ের যে গানের সুর, সঙ্গীত পরিচালনার যে বিষয়টা, আর এখনকার সময়ের যে সুর এবং সঙ্গীত পরিচালনার যে বিষয়টি দেখছেন, এর মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন আপনার মধ্যে? মানে বিষয়টা হলো আগের গানের হচ্ছে সুর, সঙ্গীত, কথা এইগুলার সাথে এখনকার পার্থক্য আসলে এখন অনেক কঠিন কিছু আমি যদি সহজ ভাষায় বলি, এখন মানে মানুষ অনেক কঠিন কোনো কিছু নিতে পারে না, নেয় না। এটা আমি মনে করি আপু হয়তো আমার সাথে একমত হবে। এখন সহজ জিনিসটাকেই ওরা অনেক মজা করে নেয়। মিউজিকের ক্ষেত্রে হোক, গানের কথার ক্ষেত্রেও হোক, সবকিছুর ক্ষেত্রেই। মানে জটিল কোনো জিনিস এখন পাবলিক নেয় না। আমি যদি পার্থক্য বলেন, আমি এটা বিশাল বড় একটা পার্থক্য আমার কাছে মনে হয়। আপু এই বিষয়টা আরো ভালো বলতে পারবে আমার মনে হয়। কিন্তু একদমই আমি একমত। কারণ আমাদের এখনকার জীবনযাপনই এত অস্থিরতায় ভরা যে আমরা আর আলাদা করে ভাবনার জগতে আমরা এমন কিছু নিতে চাই না যেটাকে আমার অনেক সময় নিয়ে ভাবতে হবে। কিন্তু এই এখানে কারণে গানের কাব্যের দিকটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের মতন কঠিন কঠিন শব্দচয়ন আর এখন নেই। রাবীন্দ্রিক যে একটা আঙ্গিক ছিল, তুমি যে আমার কবিতা আমারও বাঁশির রাগিনী, হ্যাঁ, এই গানটার কথা যদি বলি, এরকম কালজয়ী আরও অনেক গানের কথাই বলতে পারি। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। তো এই জীবন দর্শন থেকেই আমরা অনেকটা সরে গেছি, যার কারণে এখন সব সহজ এবং খুব সহজ কিছু চাই। তো এটার জন্য আবার স্থায়িত্ব কমে গেছে। এটাও সত্যি। আমি সেটাই বলতে হ্যাঁ। যাচ্ছিলাম যে এই কারণে তো গানের মানটা কমে যাচ্ছে, মানে স্থায়িত্বটা বা কমে আসলে গেছে। স্থায়িত্ব কমে যাওয়া বলতে আমার কাছে যেটা মনে হয় যে এক মানে মৌসুম ভিত্তিক গান হয়ে গেল। হ্যাঁ, এই হ্যাঁ। মৌসুমে যে গান চলছে, এটা হ্যাঁ। আগামী মৌসুমে আবার এই গান নাই, কোথায় চলে গেল? দীর্ঘস্থায়ী না। হ্যাঁ, কোথায় ভেসে চলে গেছে, আবার নতুন কিছু চলে আসছে। তো এটাই এখন বিশ্বব্যাপী পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা। শুধু বাংলাদেশের গানের কথা বলবো না, সারা সব বিশ্বে world। এখন একটা জনপ্রিয় গান তৈরি হওয়ার মানে এই নয় যে এটা ২০ বছর টিকে গেল। আমরা অনেক Exactly। বেশি বেশি এখন কাজ পাচ্ছি, যার কারণে আজকে যে কাজ আছে ১ মাস পরে সেটা হয়তো আর শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি পুতুল আপুর কাছে যেহেতু শুনলাম যে অনেকগুলো গান রিলিজ হচ্ছে, হুম, সো আমার অনুরোধ থাকবে যে সেখান থেকে, যেহেতু আনরিলিজ ট্র্যাক, হুম, হুম। যদি আপত্তি না থাকে কাইন্ডলি ওখান থেকে একটা গান করার অনুরোধ রইল। আচ্ছা, যেটা বলছিলাম যে সাকিব ব্যানার্জির কথা সুরে ৩ টা গান আসবে, সেই ৩ টা থেকে একটা গানের ২ টো লাইন অবশ্যই, অবশ্যই। শুনিয়ে দিতে পারি। অল্প চাহিদা, অল্প পরিসর, আজ এলো না ফের, খোঁজ পেল না ঘর, এমন তুমি তাই। অল্প চাহিদা, অল্প পরিসর, আজ এলো না ফের, খোঁজ পেল না ঘর, এমন তুমি তাই, এমন তুমি তাই, এমন তুমি তাই, এমন তুমি তাই, এমন তুমি তাই। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছ থেকে ছোট্ট অনুরোধ বা বার্তা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে যান প্লিজ। পুতুল আপু। সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও। আর ঈদটা পরিবার পরিজনের সঙ্গে কাটানো বা কাটাতে পারাটা অনেক বড় আশীর্বাদ মনে হয় আমার কাছে। তো যারা একসঙ্গে ঈদ করতে পারছেন তাদেরকে অভিনন্দন, আর সময়টা খুব সুন্দরভাবে কাটান, কাজে লাগান পরিবারের সঙ্গে, মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকুক, সেটাই চাই। ধন্যবাদ। আলামিন ভাই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আর সবাই অবশ্যই নিজের বাবা-মাকে সাথে নিয়ে ঈদ উদযাপন করবেন। পরিবার-পরিজন সবার আগে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের বাংলাদেশ বেতারের স্টুডিওতে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার ঈদ কাটুক সুরে, ছন্দে ও আনন্দে। ঈদ মোবারক।